আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট বেভারেজ নেশন বা MFN তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করা হয়। এরপর জানাবো, ঢাকায় র্যাব পরিচয় ২৬ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫। রাজধানীর কাকরাইল মোড়ে র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোহাম্মদ সাজ্জাদ ৩৫, মোহাম্মদ কবির হোসেন ৫০, শাকিল ২৫ ও মনির হোসেন ৪০, মোহাম্মদ হাবিব খন্দকার ৩৮। তারা ২৬,১২,০০০ টাকা নিয়ে বাড্ডার একটি বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই টাকাগুলো ছিনতাই করেছিল। তারা র্যাব পরিচয় দিয়েছিল। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার বললেন অর্থ উপদেষ্টা। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। গতরাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এবারে জানাবো, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। আজ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিকে ৯ ঘণ্টা পর শরীয়তপুর চাঁদপুরের রুটে ফেরি চলাচল শুরু। শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ঘন কুয়াশা কেটে যাওয়ার ৯ ঘণ্টা ১০ মিনিট পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে BIWTSC ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৪০ জন ফিলিস্তিনির। ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও বেশিও হতে পারে, আর এতে আহত হয়েছে ৯৮ জন। গত সন্ধ্যায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এই বিবৃতিতে সব তথ্য জানায় আনাদুলু এজেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর গত ১৪ মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪,৮৭৫ জনে। এছাড়াও এই সময়সীমায় আহত হয়েছে ১,০৬,৪৫৪ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট বেভারড নেশন বা MFN তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনীতি সম্পর্কে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপক্ষীয় বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে।
পারে। MFN এর ধারা অনুযায়ী ভারত কোনো তৃতীয় OECD অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্য লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবা ফির উপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানায়, ভারতীয় আয়কর আইন 90/1 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈতকর নিরসন চুক্তি কার্যকর হবে না। এরপর সুইস ফাইন্যান্স বিভাগ বুধবার জানায়, এই রায়ের ফলে ভারতকে দেওয়া MFN তকমা কোনো প্রজ্ঞাপন ছাড়া সরাসরি প্রযোজ্য হবে না। তাই আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ড ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার আরও 10% বাড়বে। এর ফলে 2021 সালের এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল, কিন্তু এখন থেকে আরও 10% অর্থাৎ 15% হবে। এতেই ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ভারতের রপ্তানিকারকরা। ঢাকায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীর 26 লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার 5। রাজধানীর কাকরাইল মোড়ে র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগ এর ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সাজ্জাদ হোসেন, কবির হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মুনির, মোহাম্মদ হাবিবুর খন্দকার। রমনা থানা সূত্র থেকে জানা যায়, ডেমরার মাতুইলের ট্রাস্টমি কোম্পানি লিমিটেডের DMD সাইফুল ইসলাম 38 গত 4 ডিসেম্বর দুপুরে তাঁতিবাজারের রামের গদি নামক একটি স্বর্ণালংকারের দোকান থেকে 26,12,000 টাকা নিয়ে বাড্ডায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বংশাল চৌরাস্তায় এসে তিনি একটি বাসে ওঠেন। বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ 10 থেকে 12 জন ওই বাসে উঠে নিজেদের র্যাবের সদস্য বলে পরিচয় দেয়। তাদের মধ্যে একজন র্যাব লেখা জ্যাকেটও পরেছিলেন। তাদের কাছে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল। র্যাব পরিচয় দেয়া লোকগুলো বাসে যাত্রীদের বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যায় তারা। পরে তার সঙ্গে থাকা সব টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তিনি রমনা থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তাদের মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়। রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। শুক্রবার 13 ডিসেম্বর রাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। ড সালেউদ্দিন আহমেদ বলেন, রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট। এটি বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে। এটা নিয়ে আগের সরকার কি করেছে না করেছে সেটাও অন্য জিনিস, কিন্তু আমরা এটা শেষ করার পক্ষে। সেটা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা যতটা সম্ভব নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছি। প্রকল্প মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেতটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলী সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, আসিফ নজরুল। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে রাষ্ট্র গঠনের দ্বিতীয়বার যে সুযোগ পেয়েছি, এটি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। শনিবার 14 ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, যে প্রত্যয়, দেশপ্রেম নিয়ে সংগ্রামে
ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই অভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা বলেন, 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একটি মানসিক একটা দলের ব্যর্থতার কারণে তা নস্যাৎ হয়েছিল। আজ কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে সকাল 7টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে 7টা 15 দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 9 মাস মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিচার মাত্র 2 দিন আগে 1971 সালের 14 ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে হত্যা করেন এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।